তারপর ভোরের আলো ফুটতেই নীলিমা ওখান থেকে রওনা দিয়ে অনুষ্কার বাড়িতে এসে পৌঁছায়। আরে তুমি কে? তোমাকে তো আমি আগে কখনোই দেখিনি। আমি তোমার পুরো সত্যিটা জানি। তুমি আরশির সাথে যা করেছো, নিজের মুখেই সত্যিটা স্বীকার করো, নইলে তোমাকে এর মূল্য দিতে হবে। আরে তুমি কে যে আমাকে হুমকি দিতে এসেছো? আমি হলাম সেই অনুষ্কা যে আজ পর্যন্ত হার মানেনি। কোনো সমস্যা নেই, এখন হার মানবে। যাই হোক, তুমি আরশিকে জাদুকরি জল খাইয়েছিলে না? অনুষ্কা এক মুহূর্ত ভেবে তারপর হেসে বলে, অনেক কিছুই জানিস তো তুই। তাহলে তোকে একটা কথা বলে রাখি, তুই আমার কিছুই করতে পারবি না। তখনই মনোজ ওখানে আসে। আরে আরে আরে, এ কোনো পাগল মেয়ে নাকি যে আমাদের বাড়িতে ঢুকে পড়েছে? ঠিক তখনই হঠাৎ সাদা আলো হয়ে নীলিমার শরীর থেকে আরুষি বেরিয়ে আসে। আরুষিকে দেখতেই অনুষ্কা আর মনোজ দুজনেই ভয়ে কাঁপতে থাকে। তোমরা সবাই আমার সাথে যা করেছো, এখন আমি তোমাদেরকে আমার সাথে নিয়ে যাব আর তোমাদের শাস্তি দেব। এ কি? এ তো আরুষির আত্মা। এ কিভাবে হয়ে গেল? আরে আরে, একে তাড়িয়ে দাও না। ও হলো আত্মা। লুচি ভাজার জন্য এখানে তেল চাইতে আসেনি, এখন তো আমাদেরকেই তেলে ভাজবে। আমাদের সাথে এখন কি হবে? না না, আমি মরতে চাই না। দেখো দেখো, আমি শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত, কিন্তু 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 আমার কিছু করো না। আমি 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 তোমার কথা মানবো আমি। তারপর আরুষির আত্মা সাদা আলো হয়ে নীলিমার শরীরে প্রবেশ করে। এখন বলো, তোমাদের অপরাধ কখন স্বীকার করবে? মহারাজের সামনে কখন যাবে? তখনই কল্যাণী আর রঞ্জন ওখানে আসে। এসো তোমরা দুজনও, এখন তাহলে চারজনই আমার সঙ্গে রাজপ্রাসাদে চলো, নইলে দেখবে আমি কি করি। চলো 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 রঞ্জন, চলো রঞ্জন, চলো রাজপ্রাসাদে যাই, চলো। আরে আরে আরে, আমরা এই মেয়েটাকে ভয় পাবো কেন? আমরা কেন যাব রাজপ্রাসাদে? না 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 দাদা, আমরা রাজপ্রাসাদে যাব না। এখন চলো রঞ্জন, ওখানেই বাকি কথা বলা যাবে। চারজনই ভয়ে ভয়ে রাজপ্রাসাদে পৌঁছায়। আরে কি হয়েছে, কি বিষয়? আজ তোমরা সবাই একসাথে এসেছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? সবকিছু ঠিক আছে তো? নীলিমা কাঁদতে কাঁদতে পুরো ঘটনাটা বলে, যা শুনে সবাই হতবাক হয়ে যায়। কি? আরে না 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 না, এরকম হতে পারে না। ও তো ও তো ও তো ও তো ও তো নিজেই ওরকম করেছিল। অনুষ্কা, আমাকে কি বলতে হবে? না, এখন শোনো রঞ্জন, আমি সত্যি বলছি, আমি জলে জাদুকরি গুঁড়া দিয়েছিলাম। আরুষি না জেনেই সেই জল পান করেছিল। আসলে আমি ওকে সবসময় হেনস্থা করতাম। আমি সবসময় তোমাকে মিষ্টি মিষ্টি কথায় ফাঁসিয়ে আরুষিকে আমাদের বাড়ি থেকে তাড়াতে চেয়েছিলাম। এমন ছিল না যে ও তোমাকে পছন্দ করত না। ও তো আসলে তোমাকে অনেক ভালোবাসত। একজন স্ত্রীর কর্তব্য মন প্রাণ দিয়ে পালন করত। আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার আগেই মনে হয়েছিল তোমরাই আমার ছোট বৌমার সাথে কিছু একটা করেছ, আর দেখো আজ ওর অবস্থার জন্য তোমরাই দায়ী। এত বড় ষড়যন্ত্র করেছো তোমরা সবাই মিলে একজন নিরীহের সাথে। এই সব কিছু শুনেই তো আমার লজ্জা লাগছে। তোমাদের লজ্জা হওয়া উচিত। সব মেয়েরাই নিজেদের ঘর ছেড়ে শ্বশুরবাড়িতে আসে, শ্বশুরবাড়িকে নিজের ঘর মনে করে, আর তোমরা তার সাথে এরকম ব্যবহার করো। তোমাদের সবারই লজ্জা হওয়া উচিত। তোমরা সবাই আরুষির সাথে অনেক অন্যায় করেছো। ক্ষমা করে দিন মহারাজ, আমরা সবাই ভুল করে ফেলেছি। আমাদের এরকম করা একদমই উচিত হয়নি। মনোজ আর অনুষ্কা, তোমাদের দুজনকে আজীবন কারাগারে থাকার শাস্তি দেওয়া হলো। এখন থেকে তোমরা শুধু তোমাদের কুকর্মের শাস্তিই পাবে না, বরং তোমরা সমাজের সামনে উদাহরণও হবে। রাজা রঞ্জনের দিকে তাকালেন। ও এমনভাবে দাঁড়িয়েছিল যেন ওর কাছে এখন হারানোর মতো আর কিছুই নেই। আর রঞ্জন, স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক হয়। তোমাকে তোমার স্ত্রীর প্রতি খেয়াল দেওয়া উচিত ছিল, ওর কষ্ট বোঝা উচিত ছিল, কিন্তু তুমি শুধু তোমার বৌদির কথা শুনেই চলেছো আর নিজের স্ত্রীকে ছেড়ে দিয়েছো। এই জন্য তোমাকে এখন কারাগারে বন্দী করা হলো।
সেখানে সূর্যের আলোও পাবে না, আরামও পাবে না, আর শুধু প্রতি 2 দিনের মাথায় একবার খাবার পাবে। রঞ্জন দীর্ঘশ্বাসও ফেলল না। ওর চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। যেই বৌদিকে ও দেবী মনে করত সেই ওর সংসার ধ্বংস করেছে। রাজা কল্যাণীকে বললেন, আর কল্যাণী, তুমি কি মা? তোমাকে তোমার সন্তানদের আর পরিবারের দুঃখ বোঝা উচিত ছিল, কিন্তু তুমি নিজের সামনেই অন্যায় হতে দেখেছো আর চুপ থেকেছো। সেজন্য তোমাকে 10 বছরের শাস্তি দেওয়া হচ্ছে। আর এই খবরটা সব শাশুড়িদের জন্যই হবে, যে ছেলে অথবা বৌমার সাথে অন্যায় হলে তাহলে প্রতিবাদ করতেই হবে। মহারাজ, আমি সানন্দেই শাস্তি গ্রহণ করছি। আমি এই অপরাধ করেছি আর আমি এখন এর জন্য সম্পূর্ণরূপে দায়ী। হ্যাঁ, আমার রাজ্যে এত বড় অন্যায় হয়ে গেল আর আমি জানতেও পারলাম না। এটা আসলে আমারই ভুলের ফল। কিন্তু আজ থেকে আমি এত কঠিন আইন আর নিয়ম কানুন বানাবো যাতে কেউ তার বৌমার সাথে কোনো অন্যায় করার আগে 100 বার ভাববে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মহারাজ। আজ এক পীড়িত আত্মার ন্যায় আর মুক্তি পেয়েছে। নীলিমা খুশি মনে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসে। তখনই আরুষির আত্মা ধীরে ধীরে নীলিমার শরীর থেকে বেরিয়ে আসে। আমি খুবই খুশি। তুমি আমাকে ন্যায় পাইয়ে দিয়েছ। এখন আমি শান্তিতে এই দুনিয়া ছেড়ে যেতে পারবো। আমার ইচ্ছা পূরণ হয়েছে। নীলিমা, শুধু আমার মাকে এই সত্যিটা জানিয়ে দিও যে আমি মুক্তি পেয়েছি, যাতে মাও এখন নিশ্চিন্ত হয়ে জীবন কাটাতে পারে। আমি অবশ্যই তোমার মাকে এই খবরটা জানাবো আরুষি। আরুষির আত্মা ধীরে ধীরে উজ্জ্বল আলোর সাথে ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। নীলিমা নর্মদার বাড়ি গিয়ে দেখে যে নর্মদা গাছের নিচে টলমল করে হেঁটে বেড়াচ্ছে। নীলিমা এগিয়ে এসে নর্মদাকে সামলায়। মা, তুমি কি কিছুই দেখতে পাচ্ছ না? কি বলবো মা, কিছুদিন আগে মেয়ে মারা গেছে। তখন থেকে এই চোখ দিয়ে এত জল পড়েছে যে চোখের শক্তি শেষ হয়ে গেছে। এখন কিছুই দেখতে পাই না। আর ভালো তো তাই না, ওদের চেহারা দেখতে হয় না। যারা আমার মেয়ের সাথে এসব করেছিল, নিজের শত্রুদেরও নিজের চোখে দেখা কখনোই অতটা সহজ নয় মা। তোমার মেয়ে এখন মুক্তি পেয়ে গেছে আর ন্যায়ও পেয়েছে। তুমি কি বলছো মা? তুমি আমার মেয়েকে কিভাবে চেনো? নীলিমা ধীরে ধীরে নর্মদাকে সবকিছু বিস্তারিতভাবে বুঝিয়ে বলে। সত্যি, আমার মেয়ে এখন মুক্তি পেয়ে গেছে। আমি খুবই খুশি মা। আমি জানি না যে তুমি কে, কিন্তু তুমি ন্যায় করেছো। ঈশ্বর তোমার মঙ্গল করুক মা। নর্মদা কাঁদতে কাঁদতে ধীরে ধীরে ওখান থেকে চলে যায়। নীলিমা শান্তির এক মৃদু নিঃশ্বাস নেয়। ওর আত্মায় এক অদ্ভুত প্রশান্তি নেমে এসেছিল। মিথ্যা আর ষড়যন্ত্রের প্রাসাদ যতই শক্তিশালী হোক না কেন, সত্যের একটা সামান্য আলোই তা ধ্বংস করার জন্য যথেষ্ট।